নমস্কার বন্ধুরা, ব্যাপক লোকরত্ন নমস্কার, খুলুম খা। বন্ধুরা, ত্রিপুরা সরকারে যোগ দেওয়ার ফলে এখন প্রধান বিরোধী দল কে হবে ত্রিপুরা রাজ্যে? প্রধান বিরোধী দলনেতা কে হবে বিধানসভাতে? গ্রামে পাহাড়ে ত্রিপ্রাসা রাজনীতিতে গ্রাউন্ড লেভেলে বিরোধী দলের দায়িত্ব কে পালন করবে? প্রথমত বলে দিই আপনাদেরকে, বিরোধী দল, দলনেতা, প্রধান বিরোধী দল ইত্যাদি কথাগুলি বিধানসভার ক্ষেত্রে প্রযোজ্য হয়। অর্থাৎ বিরোধী দলনেতা মানে বিধানসভাতে সরকারের পরে, শাসক দলের পরে যে বিরোধী দলগুলোর মধ্যে যে বৃহত্তম দল হয়, সবচেয়ে বড় দল হয়, সেই দলের নেতা হবে বিরোধী দলনেতা। এতদিন ত্রিপুরা নেতা বিরোধী দল নেতা ছিলেন, তার কাছে উপযুক্ত সংখ্যক এমএলএ ছিল। এখন তিনি তার দলবল নিয়ে সরকারে যোগ দেওয়ার ফলে এই জায়গাটা খালি হয়েছে। খালি হওয়ার ফলে এরপরে সংখ্যা দিক থেকে কোন পার্টির কাছে এমএলএ রয়েছে? তো তৃতীয় বৃহত্তম দল ছিল সিপিআইএম। আমরা জানি সিপিএমের কাছে 10 জন এমএলএ আছে। গত বছর বিধানসভা নির্বাচনে সিপিএম 11টি আসনে বিজয়ী হলেও পরবর্তী সময়ে একটি আসন সে হারিয়েছে বিজেপির কাছে, ফলে কমে 10 জন হয়েছে। আবার বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য, প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য যে সংখ্যক এমএলএ থাকা দরকার তার চেয়ে অনেকটা বেশি সিপিএমের কাছে এমএলএ রয়েছে। ফলে সাংবিধানিকভাবে কোনো অসুবিধা নেই। খুব স্বাভাবিকভাবে সিপিএমের যিনি পরিষদীয় দলনেতা আছেন তিনি, মানে খুব বেশি পরিবর্তন না হলে দলের ভেতরে, তিনিই যে প্রধান বিরোধী দলনেতা হবেন এবং তার দলই যে প্রধান বিরোধী দল হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে হয়তো বিধানসভার স্পিকার যে কোনো সময় অ্যানাউন্স করে দিতে পারে, এটা হয়তো আমরা পেয়ে যাব যে কোনো সময়ে। তো এইটা বিধানসভার মধ্যে সিপিএম প্রধান বিরোধী দল হয়ে যাবে ত্রিপুরা জায়গাতে। কংগ্রেস 4 নম্বর দল যেহেতু আছে, কংগ্রেস বিরোধী দল হিসেবেই থাকবে, কিন্তু প্রধান বিরোধী দল হওয়ার সুযোগ নেই কংগ্রেসের কাছে। এখন কথা হলো যে বিধানসভার প্রবলেম তো খুব সহজেই মিটে যাবে, কিন্তু গ্রাউন্ড লেভেলে এতদিন আমরা ত্রিপ্রাসা রাজনীতিতে, যেহেতু ত্রিপুরা প্রধান বিরোধী দল হলেও তা এই দলটির কাছে ত্রিপ্রাসা রাজনীতির মধ্যেই দলটি নিজেকে সীমাবদ্ধ রেখেছিল, এর বাইরে কখনোই বেরোয়নি। সারা ত্রিপুরার সব অংশের মানুষের ব্যাপারে দলটি কখনোই কথাও বলেনি, ভাবেও নি, দরকারও নেই তার ভিত্তিটাই মূলত ত্রিপ্রাসা জনসমাজ। খুব স্বাভাবিকভাবেই ত্রিপ্রাসাদের বিভিন্ন প্রয়োজন, দাবি দাওয়া ইত্যাদি বিষয়গুলি তার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পেত। এখন কথা হলো, এই ত্রিপ্রাসা জনগণের হয়ে সরকারি কোনো কাজ, কোনো নীতি, কোনো সিদ্ধান্তের ফলে যদি মনে হয় যে ত্রিপ্রাসাদের ক্ষতি হতে পারে, ত্রিপ্রাসাদের স্বার্থ রক্ষা হচ্ছে না বা তাদের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে তাদের হয়ে প্রতিবাদটা কে করবে? বিধানসভার মধ্যে তো ত্রিপুরা আর প্রতিবাদ করবে না, কারণ সে এখন সরকারের অংশ। ফলে সরকারের থেকে সরকারের বিরোধিতা করা তো এটা লজিক্যালিও ঠিক না, পলিটিক্যালিও ঠিক না, আর এটা কাঙ্ক্ষিতও না। সেক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ডের অভিযোগ আসবে। তাহলে এই কাজটা কে করবে? এই কাজটা সিপিএম করলেও হয়তো করার চেষ্টা করবে ত্রিপুরা জায়গা নিতে, কিন্তু সিপিএমের মাত্র একজন ত্রিপ্রাসা বা এসটি এমএলএ রয়েছেন এই 10 জনের মধ্যে। ফলে অনেকজন বিধায়ক থাকলে বিভিন্ন এলাকা থেকে, ত্রিপ্রাসা এলাকা থেকে তারা যেভাবে কথাগুলো তুলে এনে বিধানসভাতে উত্থাপন করতে পারতো, সেই সুযোগটা সিপিএমের অনেক কমে গেছে। আর এটাও ঠিক যে ত্রিপ্রাসা এলাকাগুলোতে সিপিএম অনেকটা উৎখাত হয়ে গেছে, সিপিএমের সংগঠন, এটাও ফ্যাক্ট। যার কারণে এবার বিধানসভাতে 60টির মধ্যে 20টি এসটি রিজার্ভ, এই 20টির মধ্যে মাত্র 1টি জিতেছে সিপিএম, বাদ বাকি সব বিজেপি আর ত্রিপুরা মিলে ভাগাভাগি করে নিয়েছে। তো এই অবস্থাতে সারা ত্রিপুরার ত্রিপ্রাসাদের হয়ে কথা বলার জন্য বিধানসভাতে লোকের অভাব দেখা দেবে, তাদের প্রতিবাদী ভূমিকা পালনের জন্য। আর গ্রাউন্ড লেভেলে এতদিন দেখা যেত যে ত্রিপুরা এবং বিজেপির কর্মীদের মধ্যে, স্থানীয় নেতাদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ, কখনো কখনো সেটা হিংসাত্মক রূপ পর্যন্ত নিয়ে নিত। যদিও এটা কোনোভাবে কাঙ্ক্ষিত না, কোনো জায়গাতেই কোনো অবস্থাতেই হিংসাকে সমর্থন করা যায় না, কিন্তু এইগুলো হয়ে যেত। তাদের মধ্যে কট্টরতা ছিল।
তিপ্রামথার নেতারা তিপ্রামথার কর্মীরা বিজেপির কর্মীদেরকে কোনো অবস্থাতেই 1 ইঞ্চি জমি ছাড়তে চাইতো না। আবার বিজেপিও তিপ্রামথার কর্মীদের মানে সুযোগ দিতে রাজি ছিল না। ফলে উভয়ের মধ্যে মুখোমুখি হতো, অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতো বিজেপি। আবার ক্ষতিগ্রস্ত হয়েও বিজেপি কথা বলতে পারতো না, কারণ হলো বিজেপির সর্বভারতীয় নেতারা দীর্ঘদিন ধরেই তিপ্রামথাকে সরকারে আনার জন্য চেষ্টা করে আসছিল। তো খুব স্বাভাবিকভাবেই এখানের মানে বিজেপির নেতাকর্মীরা তারা চাইলেও তিপ্রামথার বিরুদ্ধে কখনো কোনো কঠিন কোনো স্ট্যান্ড নিতে পারেনি সর্বভারতীয় নেতৃত্বের কারণে। তো এই অবস্থাতে বিজেপির কর্মীরা মার খেয়েছে, তাদের ক্ষতি হয়েছে, সব কিছু হয়েছে, তারপরেও বিজেপি এবং তিপ্রামথার মধ্যে অ্যালায়েন্স হয়েছে এবং সরকারে এখন তারা উভয়ে শরিক হয়েছে। এই অবস্থাতে এই তিপ্রাসার রাজনীতিতে পাহাড়ে, গ্রামে, ইন্টেরিয়ার প্লেসে তাদের যদি সরকারের কোনো সিদ্ধান্ত বা সরকারি দলের বিজেপির কোনো সিদ্ধান্তে, বিজেপি যেহেতু প্রধান শাসক দল সেহেতু সিদ্ধান্তগুলো মূলত বিজেপির সিদ্ধান্ত হবে, আর বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠ দল। বিজেপির তিপ্রামথার সমর্থন না হলেও সরকার চালাতে কোনো অসুবিধা নেই। তারপরে আপনার আইপিএফটি সমর্থন না থাকলেও বিজেপির কোনো অসুবিধা নাই, কারণ আউট অফ 60টি আসনের মধ্যে বিজেপির কাছে এখন 32টি আছে। একটি রামনগর বিধায়কের মৃত্যু হওয়ার কারণে শূন্য আছে, তাতে উপনির্বাচন হয়ে গেলে সেখানে যদি বিজেপির ক্যান্ডিডেট জিতে যায় তাহলে আবার বিজেপি 33 হয়ে যাবে। তো বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠ, আইপিএফটির সমর্থন তার কাছে শুরু থেকেই ছিল, ফলে আইপিএফটির একজন থাকলে 33 জন হয়ে যায়। তিপ্রামথার 13 জন হলে এখন এটার সংখ্যাটা 44-এ যায়। তো কমফোর্টেবল পজিশনে সরকার রয়েছে, আর বিজেপি একাও খুব একটা আনকমফোর্টেবল পজিশনে নাই। এই অবস্থাতে বিজেপির সরকারের কোনো সিদ্ধান্ত যদি তিপ্রাসা জনসমাজ যদি গ্রহণ করতে রাজি না হয়, তারা যদি মনে করে যে এই সিদ্ধান্তের ফলে তাদের স্বার্থের ক্ষতি হবে, তাদের বিরুদ্ধে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হবেন, তাহলে ব্যক্তিগতভাবে আর একটা মানুষ কতটুকু মুভমেন্ট করতে পারে, কতটুকুই বা কী করতে পারে? মানুষের হয়ে কথা বলার জন্য, মানুষের হয়ে আন্দোলন করার জন্য, মানুষের হয়ে তীব্রভাবে প্রতিবাদ করে সরকারকে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করার জন্য রাজনৈতিক দলের দরকার হয়। আর এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দল প্রধান বিরোধী দল হয়, সংসদে হোক, বিধানসভাতে হোক, এই দল এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে, একদম বিধানসভা বা লোকসভা থেকে শুরু করে গ্রাউন্ড পর্যন্ত, মাটিতে পর্যন্ত, সে গ্রামে হোক, শহরে হোক, পাহাড়ে হোক, বন্দরে হোক, যেখানেই হোক। এখন এই যে দলটা করতে পারতো তিপ্রাসাদের হয়ে আন্দোলন, সেই দল যেহেতু আর এখন এটা করতে পারবে না, কারণ নীতিগতভাবেও তার পক্ষে এটা করা সমীচীন হবে না, সঠিক হবে না। সরকারের লোক হয়ে সরকারের বিরোধিতা করা, সরকারের সমালোচনা করা, তাহলে তো তুমিও তো তার মানে অংশীদার এখন, তাহলে এটা সম্ভব না। এইটা করার জন্য সিপিএমের কাছে কি সেই শক্তি আছে? আর সিপিএমের কাছে যদি সেই শক্তি না থাকে, গ্রাউন্ড লেভেলে সিপিএমের কর্মীরা যদি সেটা করতে না পারে, তাহলে সেই শূন্যস্থানটা কে পূরণ করবে? সেই শূন্যস্থানটা কি অন্য যে আঞ্চলিক দলগুলো রয়েছে তিপ্রাসাদের মধ্যে, সে তিপ্রাহা, তারপরে তিপ্রাল্যান্ড স্টেট পার্টি, আরও অনেকগুলো পার্টি রয়েছে। হ্যাঁ, কোনো পার্টি কিন্তু তিপ্রামথার সঙ্গে কানেক্টেড হয়ে আছে। কিন্তু আমরা অতীতে দেখেছি যে তিপ্রাসা রাজনীতিতে ওরিয়েন্টেশন হয়েছে, আবার রিওরিয়েন্টেশনও হয়েছে, সমীকরণ বিভিন্ন সময় পাল্টে গেছে। তো এই রকমভাবে তিপ্রামথার সরকারে যোগদানের ফলে ওই গ্রাউন্ড থেকে বিরোধিতা করতে করতে আবার নতুন কোনো কিছুর উৎপত্তি হয় কিনা, সেটা একটা বড় ব্যাপার। সেটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এবং সেটা নিয়ে আমরা আগামী ভিডিওতে আরও বিস্তারিত তথ্য সহকারে আলোচনা করব, না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই কারণে বন্ধুরা, প্রথম কথা হলো এই প্রশ্নটা আজকের দিনে সবচেয়ে বড়, যে তিপ্রামথার জায়গাটা পাহাড়ে কে নেবে, তিপ্রাসা জনজীবনে, তিপ্রাসা রাজনীতিতে কে তিপ্রামথার জায়গাটা নেবে। আর দ্বিতীয় প্রশ্ন হলো সিপিএম কি সেই জায়গাটা নিতে পারবে? যদি সিপিএম সেই জায়গাটা না নিতে পারে, তাহলে 3 নম্বর প্রশ্ন হলো কে নেবে সেই জায়গাটা। সে নিয়ে আরও আলোচনা হবে। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনাদের যা মনে হয় তাই।
ভালো থাকবেন সবাই, যতন কুলুম খা।